হাদিকে রিসিভ করি তখন অলরেডি Build a website you love. হসপিটাল জি এমার্জেন্সিতে তাকে অলরেডি টিউব দিয়ে দেওয়া হয়েছে। আমি 2:30 পৌনে 3টের দিকে আমি হসপিটাল অ্যাটেন্ড করি। আমার হসপিটালের ডিরেক্টর আমাকে ফোন করেন। তার আগে অবশ্য আমি এটা জানতে পারি। তখন আমি রেডি হচ্ছিলাম, যা হোক এসে দেখলাম যে হাদি অলরেডি ইনটিউবেটেড, তাকে চেস্ট ড্রেন দেওয়ার পরিকল্পনা চলতেছে। এর মধ্যে একজন সনোলজিস্ট এসে তার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম করলেন। তো ওই মুহূর্তে আসলে আমাদের সেরকম কিছুই করার ছিল না, তার পিপল মিড ডাইলেটেড ছিল। তো অ্যানেস্থেশিয়া যিনি প্রফেসর ছিলেন উনি বললেন যে হাদির তো রেসপিরেটরি এফোর্ট আছে, তার মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে স্বাভাবিক যে এফোর্ট সেটা তার আছে। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন স্ক্যানিং করতে যাব। সিটি স্ক্যান করার পর ইমেজটা দেখে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। তো আমরা দেরি করি নাই, প্রাইমারি রিসাসিটেশনের পরেই আমরা হাদিকে নিয়ে যাই সিটি স্ক্যান রুমে। তার স্ক্যানিং করলাম। স্ক্যানিং করে যেটা দেখলাম যে মগজের যে কাণ্ড যেটাকে বলে ব্রেন স্টিম, মিড ব্রেনের ঠিক সামনে দিয়ে বুলেটটা গেছে এবং অলরেডি এইভাবে কোনো হাই ভেলোসিটি বুলেট ইনজুরি হলে থার্মাল ইনজুরি হয় ব্রেনের, তো সেগুলো তো সবই হয়ে গেছে। তারপরে আমরা তাকে ওটিতে নিলাম। ওটিতে নেওয়ার পরে তার সার্জারি করলাম। সার্জারিটা অ্যাকচুয়ালি আমরা মাথার খুলির একদম অর্ধেক অংশটা যেদিক দিয়ে অ্যাকচুয়ালি বুলেটটা বের হয়ে গেছে সেই দিকে আমরা খুলিটা খুলে রেখে দেওয়া এবং টয়লেটিং এবং অন্যান্য যেসব মেজার যেগুলো নেওয়া সার্জিক্যাল যেসব মেজার সেগুলো আমরা নেওয়ার পরে আমরা তখন একটা $1 মিলিয়ন কোশ্চেন আমাদের সামনে এসে হাজির হলো যে তাকে তো আইসিইউতে রাখতে হবে, আমরা কিভাবে রাখবো, কোথায় রাখবো। কারণ ঢাকা মেডিকেলে তখন মানে খুবই হযবরল অবস্থা, হাজার হাজার মানুষ হসপিটাল করিডোরে, বাইরে, লবিতে, এমার্জেন্সি লবিতে, আমাদের বাগান গেট, মাঝের যে গেটটাকে বলা হয় বাগান গেট, সে বাগান গেটে শত শত হাজার হাজার মানুষ, করিডোরে মানুষ। তো তখন পেশেন্টের যারা অ্যাটেন্ডেন্ট এবং আত্মীয় স্বজন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে ওনাকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হবে আর কি। তো সেই অনুযায়ী তারা পেশেন্টকে এভারকেয়ারে নিয়ে গেছেন, ওখানে উনি এখনো আছেন, এই আর কি। তার মানে আপনি হ্যাড কিল্ড হিম, কিল শব্দটা ব্যবহার করেছেন, এটা কি আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি আসলে আপনি মনে করছেন যে ডাক্তার হিসেবে তাকে আসলে ইডি এরকম কিছু ভেবে নিতে পারি আমরা, নাকি কি না, বলতে এটা পারি? তো এটা তো এটা তো মানে হত্যাকাণ্ড। এটা তো কেউ তাকে গুলি করে হত্যা করছে, মানে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি করছে। হ্যাঁ, মানে তার মানে কি তার শারীরিকভাবে মানে মেডিকেলের ভাষায় কি ও সে কিল আমরা মানে বলতে মেরে পারি? ফেলা, আমি এটা মেন করি নাই। আচ্ছা, অ্যাটেম্প টু কিল। অ্যাটেম্প টু, আচ্ছা আচ্ছা, বুঝতে সরি, পেরেছি। সে না, তো কারণ আমি এখনো পর্যন্ত হচ্ছে, হ্যাঁ আমি না এখন পর্যন্ত আমরা আসলে বুঝতে পারছি না সে কি আসলে ক্লিনিক্যালি এখনো জীবিত আছে না নাকি, না না যে না না, প্রিন্সিপাল কথা বললেন হি ইজ ক্লিনিক্যালি অ্যালাইভ। ক্লিনিক্যালি অ্যালাইভ, তো তার মানে ফিরে আসার সম্ভাবনা কতটুকু দেখেন, মানে এই অবস্থাতে যেটা আপনি এটা বর্ণনা করলেন? এটা 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 উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, সম্ভবত কোনো নিউরোসার্জনের এই ক্ষমতাটা নাই, তবে উনি বেঁচে আছেন। অ্যান্ড কিন্তু ওই পুরো বিষয়টা তো নিউরো সার্জন রিলেটেড। না, ডেফিনেটলি, কিন্তু আসলে এগুলো তো উত্তর দেওয়া যায় না, কারণ হুম ব্রেনের হুম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক মিরাকুলাস ঘটনা ঘটে যেগুলো হয়তো আপনারা বিভিন্ন সময় আপনারাও দেখে থাকবেন, শুনে থাকবেন বা পড়ে থাকবেন। অনেক মিরাকুলাস ঘটনা ঘটে অ্যাকচুয়ালি। হাদির যেখানে ইনজুরিটা হয়েছে এটা অ্যাকচুয়ালি ব্রেনের সাথে রেস্ট অফ সামওয়ানস বডির একটা কানেক্টিং রুট, হুম। এটা কানেক্ট করে ব্রেনের সাথে, শরীরের অন্যান্য অংশের সাথে কানেক্ট করে। তো ওই জায়গায় বুলেট ইনজুরিটা হয়েছে, তবে কমপ্লিট ইনজুরি তো হয় না, ওটার এক পাশ দিয়ে বুলেটটা চলে গেছে, কিন্তু আচ্ছা, পুরোটাই তো মগজ। সুতরাং ব্রেন স্টিম কমপ্লিটলি ড্যামেজ না হলেও তার আশেপাশে তো ব্রেন ম্যাটার ড্যামেজ হচ্ছে ডেফিনেটলি। হুম। সুতরাং সে কতখানি কিভাবে রিকভার করবে বা করবে না এটা বলা খুব ডিফিকাল্ট, অনেস্টলি স্পিকিং ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বলাটা ডিফিকাল্ট। ধরুন মিরাকুলাসলি আপনি যেভাবে বলেছেন ফিরে আসলো, এরপরে তার সুস্থভাবে স্বাভাবিক স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা কতটুকু থাকবে? এটা খুব এই ডিফিকাল্ট এটা। ধরনের কেস কি আপনাদের কাছে এর আগে এসছে, বা আপনার জীবনে এরকম কেস এসছে যেটা? হ্যাঁ, প্রচুর প্রচুর প্রচুর। আচ্ছা। হুম। রিকভারি রেটও পুয়ার, কম, তবে একেবারেই যে এগুলো রিকভার করে না সেরকমও না। ফুললি রিকভারি তো আর হওয়ার সুযোগ নেই, যেভাবে আপনি বললেন ফুল যে। রিকভারি হওয়াটা ডিফিকাল্ট, হয়তো হিউজ যদি আল্লাহ হাদিকে ফিরায় দেয় তো
তার হিউজ মরবিডিটি থাকবে। তো এভারকেয়ার থেকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এইটি কেন নেওয়া হচ্ছে? আমাদের দেশে কি এই ট্রিটমেন্টটা আর হচ্ছে না, বা সর্বোচ্চ চেষ্টা করে কি তাকে কি আমাদের এটা দেশে রাখা যাচ্ছে না? এটা অ্যাকচুয়ালি আমাদের বর্তমান সরকারের খুবই একটা আমি বদান্যতা বলবো যে পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট নেয়ার দেয়ার যারা আত্মীয় স্বজন তাদের সেন্টিমেন্টকে এবং তাদের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক এই জায়গাটাতে মেডিকেল সায়েন্সের যে এক্সপ্লানেশন গুলো, যে ব্যাখ্যাগুলো, এগুলো আমি বলবো যে এটা টোটো ফলো করা হয় নাই, হয়ও না। এবং আমি গভর্নমেন্টের ক্ষেত্রেও বলবো না, যাদের অ্যাবিলিটি আছে তারাও তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়ে না, সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা যেখানে ভালো মনে করে সেখানে নিয়ে যায়। তো এখানেও ব্যাপারটা এরকমই হচ্ছে। এটা এখানে চিকিৎসা ব্যবস্থার একটা লিমিটেশন আছে, বা এই পর্যন্ত, এরপরে আর কোনো চিকিৎসা নাই, এর ফার্দার ট্রিটমেন্ট, ওভারসিজ ট্রিটমেন্ট ভালো, সেজন্য নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টা ঠিক এরকম না, ঠিক এরকম না। এখন পেশেন্টের আত্মীয় স্বজন চাচ্ছেন রুগীকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, সরকার সর্বোত্তক সহযোগিতা করছেন। এটাই সবচেয়ে বড় কথা। মানে ব্যাপারটা এরকম না যে বাংলাদেশ ফেইল, তার আরো এমন চিকিৎসা দরকার যেটা বাংলাদেশে নাই, এমন কোনো ঘটনা না না না। না, আমি খুব কনফিডেন্টলি বলছি, এভার কেয়ার হসপিটালের আইসিইউ ম্যানেজমেন্টটা এটা খুবই স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড। আপনি জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ওখানে চলছে, এবং ওখানে যারা চিকিৎসা করছেন তারা তো সবাই আমাদের পরিচিত ঘনিষ্ঠজন, আমাদের কলিগস কেও হয়তো সরকারি চাকরি ছেড়ে ওখানে জয়েন করছেন। আমরা তো সব খবরই পাই। আসলে ওখানে এমার্জেন্সি ম্যানেজমেন্ট ইজ ভেরি হেলদি, খুবই ভালো। তারপরেও ওনারা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট নাকি যখন কোনো নিতে চাচ্ছেন, দুর্ঘটনা, কোনো সামনে এমন কোনো দুর্ঘটনার অংশীদার হতে চাচ্ছে না এভারকেয়ার, এই জাতীয় অনেক কিছু না না খবর না ঘটে। না 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 না, এটা এভার কেয়ারের কিন্তু কোনো বিষয় না, বা এভার কেয়ারের বাংলাদেশ কোনো সরকার বিষয় বা না। এরকম অনেক কিছু তো থাকে আমাদের, না না না, এটা যেহেতু রাজনৈতিক। আমি বলি, আমি যখন অপারেশনের সিদ্ধান্ত নিলাম, তখন তো আপনি জানেন যে পেশেন্টের অ্যাটেন্ডেন্টের পারমিশন নেওয়া লাগে, কনসেন্ট নেওয়া লাগে। এক্স্যাক্টলি। তো হাদির ভাইকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আমরা এটা করতে চাচ্ছি, আপনারা রাজি কিনা, তো তখন ও বলল, আমাকে সরাসরি বলল যে আমার ভাই হয়তো বেঁচে নেই, তারপর আপনারা যেটা ভালো মনে করেন করেন। তা আমি বললাম যে না, উনি বেঁচে আছেন, আমি কনফিডেন্টলি বলছি উনি বেঁচে আছেন। উনি বেঁচে না থাকলে আমরা হাত দিতাম না, উনি ডেফিনেটলি বেঁচে আছেন। তো তাদেরও যেটা কনসেন্ট, তারা যেটা কাজ করতে আমাদের অনুমতি দিচ্ছেন, সেটা জেনে শুনে বুঝে। এখানে কোনো মানসিক চাপ বা পেশেন্টের তরফ থেকে চাপ, কোনো সামাজিক চাপ, এরকম কোনো কিছু কিন্তু আমাদের উপর নাই। আমরা খুব কমফোর্টেবলি কাজগুলো করছি এবং এখনো করে যাচ্ছে। এখন এভার কেয়ার হসপিটালে আজকে আমি নিজেও গেছিলাম, আমি হাদিকে দেখে আসছি। আমার পার্সোনাল ইন্টারেস্টে আমার কয়েকজন কলিগস আমার সাথে ছিলেন, আমরা সবাই মিলে দেখে আসছি, তার খোঁজ খবর নিচ্ছি। আজকে সকালে হাদির আরেকটা সিটি স্ক্যান হয়েছে, ওটাও আমরা দেখে আসলাম, আগের সিটি স্ক্যানের সাথে কম্পেয়ার করলাম, বিফোর সার্জারি কেমন ছিল, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম। হাদির ভাই, আত্মীয় স্বজন, তাদের সাথে কথা বললাম। দে আর স্যাটিসফাইড। এখন আপনার কাছে পুরো ঘটনাটা যদি একটু, আপনি তো পাশাপাশি রাজনৈতিক সচেতন মানুষও বটে, আপনি রাজনীতিবিদ নন কিন্তু সচেতন, এই সচেতন। ঘটনাটাকে আপনি একটি স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখবেন, নাকি আসলে উদ্দেশ্যমূলক, এবং কি ধরনের উদ্দেশ্য থাকতে পারে এই মুহূর্তে হাদির উপরে এমন আক্রমণের পেছনে, এবং কারা ঘটাতে পারে বলে মনে করেন? এটার উত্তর দেওয়া আমার পক্ষে খুবই ডিফিকাল্ট। এটা আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন ল না, এনফোর্সমেন্ট রাজনৈতিক এজেন্সি, তারা এটা পরিমণ্ডলে যদি জানবে। কিছু আপনার কিন্তু আমি যদি কোনো। চিন্তা করি যে হাদি যেভাবে কথা বলতো, হুম। বিভিন্ন বিষয় নিয়ে সে যেভাবে কথা বলতো, আহ, বিভিন্ন রাজনৈতিক পরিবেশ, এরিনা, সিচুয়েশন, এগুলো নিয়ে কথা বলতো, এগুলো শুনে কিন্তু আমরাই ভয় পেতাম যে এইভাবে কথা বলতেছে, এরকম তো কথা আমরা এর আগে কখনো শুনি নাই। হুম। তো আমাদের আশঙ্কাটা, আমি বলবো যে বাংলাদেশের 20 কোটি মানুষই আমার কথার সাথে একমত হবে যে হুম। হাদি যেভাবে কথা বলতো, বিভিন্ন জনের প্রশংসা, বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন দেশকে টেনে যে কথাগুলো বলতো, সেগুলো কিন্তু আমাদের আতঙ্কিত করতো যে না জানি সে কোনো বিপদে পড়ে কিনা। এবং এই আশঙ্কাটাই সত্যি হলো। এখন কারা গুলি করছে, যেমন আমরা যেটা মেডিকেল সায়েন্সে, মেডিকেল জুরিসপ্রুডেন্সের ব্যাকগ্রাউন্ডে যদি আমি কথা বলি,
দুইটা মুভিং অবজেক্টের ভেতরে কিন্তু ফায়ারিংটা হয়েছে, মানে হাদির রিক্সাও যাচ্ছিল আর পাশ দিয়ে মোটরসাইকেলও যাচ্ছিল, দুটো মুভিং অবজেক্টের ভেতর থেকে। একটা জিনিস, জি জাহিদ ভাই খুব চমৎকার একটা পয়েন্টে এসেছেন, একটু বুঝতে চাই। আপনি তো বললেন যে প্রফেশনাল শুটার ছাড়া এটা করতে পারবেন না। আপনি বলছেন কানের ঠিক উপর দিয়ে গিয়ে কানের অন্য পাশ দিয়ে বের, আর মাথার অন্য পাশ দিয়ে বের হয়েছে, এবং খুব সমানভাবেই টার্গেটটা ছিল। কিন্তু যেই ব্যক্তিটা গুলি করেছে বলে যাকে সন্দেহ করে, বা আমরা মোটামুটি যাকে ধরে ফেলেছি যিনি করেছেন বলে বিশ্বাস করি, ছাত্রলীগের এক নেতা, সে তো মোটর সাইকেলে ছিল, হাদি একটু উপরে ছিল। টার্গেটটা কিভাবে এখান থেকে এখানে গেল, এই পরিমাপে আপনার কোনো ধরনের কিছু বলবার আছে কিনা? এটা অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে এদিক থেকে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি বোঝার জন্য আমি বলছি। অ্যাকচুয়ালি একটু আপস এন্ড ডাউনস ছিল বুলেটের ডিরেকশনের। যেমন আমরা কানের উপর দিয়ে আমরা বলি টেম্পোরাল বোন দিয়ে বুলেটটা ঢুকছে, কিন্তু আচ্ছা, হয়তো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে এভাবে বের হতে পারে, এমন হতে পারে। এরকমই আচ্ছা। ঘটনাটা এরকমই ঘটছে, এরকমই এটা ঘটছে। খুব তবে কাছ থেকেই কি হয়েছে, এটা একদম যে অবস্থা দেখেছেন খুব একদম কাছ থেকেই গুলিটা করা হয়েছে, ব্যাপারটা কি এরকম দেখেছেন? বুলেটের যে এক্সিটুন্ড এবং যে টার্বুলেন্স, সেটা অলমোস্ট কাছে থেকে, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক না, মানে কিছুটা হয়তো 1-1.5 ফিট দূর বা 2 ফিট 2.5 ফিট এরকম দূর থেকে গুলিটা হয়েছে, কারণ এক্সিটুনটা কিন্তু অনেক বড় ছিল তার। বলবো খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এখন আহ আরো ইয়ের কথা বলুন, যদিও পলিটিক্যাল কথাবার্তা আপনার সাথে কি বলবো জানি না, আপনি যদি পলিটিক্যালি যদি পলিটিশিয়ান নন, এরকম আরো টার্গেটের কথা শোনা যাচ্ছে, এবং সামনে নির্বাচন ঘিরে এই ধরনের বিষয়গুলি ঘটবার সম্ভাবনাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়ে যদি কোনো কিছু বলবার থাকে, আমি জানি না, ডাক্তাররাও তো, আপনারাও তো পলিটিক্স করেন, আপনারা খুব না বেশি না, সচেতন মানুষ। আমরা ডেফিনেটলি রাজনৈতিক সচেতন, এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি যেহেতু ভোটার, আমি যেহেতু ভোট দিই, আমার একটা রাজনৈতিক চিন্তা ভাবনা থাকতেই পারে, এবং সেটা আমি কারো না কারোর সাথে আমি শেয়ার করতে পারি। এটা থেকে যে আমি একদম অ্যালুফ থাকবো সেটা কখনোই সম্ভব হয় না, এটা কারোর পক্ষে সম্ভব না। আর যদি বলি আমি একেবারে অ্যালুফ থাকবো, তো এটা অভিনয় ছাড়া আর কিছু না। কালকেই গণ অধিকার পরিষদের রাশেদ আমাকে ফোন করছিল, ওর বাড়ি আমার পাশের জেলায়, ঝিনাইদহে। তো ও অ্যাকচুয়ালি ফোন করছিল হাদির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। তো ও যে কথাটা আমাকে বললো যে আমার নির্বাচনী এলাকাতে আমি প্রায় তো যাচ্ছি, এবং রাত 10টা-11টার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিই। তো আজকে এই ঘটনার পরে আমি কিন্তু মাগরিবের নামাজের পরে রওনা দিছি, কারণ আমি কোনোভাবেই আর ভরসা পাইনি ওখানে থাকার। তো এই যে পলিটিশিয়ানদের মধ্যে যারা ইলেকশন করবে ভবিষ্যতে, তাদের ভেতর যে অ্যাজিটেশন যেটা শুরু হয়েছে হাদির এই বুলেট ইনজুরির পরে, এটা তো ডেফিনেটলি আমাদের একটা ডিটোরিয়েশন, প্রেজেন্ট সিচুয়েশনের একটা ডিটোরিয়েশন। আবার আরেকটা জিনিস যদি আমি এভাবে চিন্তা করি, যে হাদি যেভাবে কথা বলতো এবং যেভাবে সে ফ্রিলি ঘুরে ফিরে বেড়াতো উইদাউট এনি প্রোটেকশন এন্ড সিকিউরিটি, এটাও আমি বলবো গত 1 বছরের ডেফিনেটলি একটা ডেভেলপমেন্ট, যে আমি যাই বলি না কেন আমি সিকিউরড, আমি কোনো বিপদে পড়বো না, আমার সামনে কোনো বিপদ নেই, আমি যা মনে করি, আমার মন যা বলে আমি মুখে তাই বলতে পারি। তো এই জিনিসগুলো আমাদের সবকিছুই কিন্তু এখান থেকে, যে কোনো খারাপ কিছুর ভেতর দিয়েও ভালো চিন্তা করতে হবে, যে কোনো কিছু ভালোর ভেতর দিয়ে আমাদের আরো ভালো চিন্তা করতে হবে। তার মানে সেই চিন্তা করেও মনে হয় না যে খুব বেশি ঠিক করেছে, কারণ আসলেই তো কথা বলে সে মুক্ত ছিল না, কোনো না কোনো ভাবে টার্গেট হয়েছে। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে দেশ এখনো পর্যন্ত টার্গেট মুক্ত হয়নি। না, আমরা ডেফিনেটলি নট। আমরা যে কারণে, যে উদ্দেশ্যে 24-এ এত বড় হানাহানির পর একটি দেশ চেয়েছিল প্রায় 1,500 মানুষের প্রাণের বিনিময়ে, সেই দেশ এখনো আমরা পাইনি। কারণ হাদি কোনো দলের জন্য, কারোর জন্য খুব বেশি ক্ষতি করছিল না। সে তার কিছু কিছু কথাবার্তা আমরা হয়তো অনেকে পছন্দ করতাম না, এই নিয়ে আলোচনা সমালোচনা যথেষ্ট হয়েছে, কিন্তু সে কারোর জন্য থ্রেট ছিল, যে কারণে তাকে এতটা মর্মান্তিক ভাবে, মানে কি বলবো, নির্মম ভাবে তাকে হত্যার শিকার হতে হবে বা তাকে মেরে ফেলতে হবে, এরকম ছিল না। আমরা এটার মাধ্যমে যারাই মেরেছে, যে পক্ষ মেরেছে, তাদের চিন্তা ভাবনা যে কতটা ভয়ঙ্কর, এটি ভাববার আবারও সুযোগ দিয়েছে আল্লাহ আমাদেরকে। সুতরাং সামনের সময়গুলিকে আমরা এই ভাবনার উপরে ভিত্তি করেই আমাদের পথ নির্ধারণ করতে হবে, আমরা আসলে কি চাই, এখানে কোন পথে যেমন যাব। আমি 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 যদি আমার কথা বলি, আমি নিজেকে
অত্যন্ত রাজনৈতিক সচেতন একজন মানুষ বলে আমি মনে করি। আমি ইম্পার্শিয়ালি অনেক কিছু অ্যাসেস করার